দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে আছি আনোয়ার রাজ, এবং আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হলো রিজার্ভ স্বস্তি না অস্বস্তি। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শাহেদুল ইসলাম হেলাল, সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। এছাড়াও আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, চেয়ারম্যান NBER। যেহেতু আমাদের একজন ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এবং শাহিদুল ইসলাম হেলাল আপনি স্টুডিওতে আছেন, আপনাদের দুজনকেই শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। এবং আজকের যে আলোচনার বিষয় সেটি বুঝতেই পারছি, আমরা রিজার্ভ নিয়ে কথা বলবো, আমরা স্বস্তি না অস্বস্তি। তো শুরুতেই জানতে চাইব, রিজার্ভ এখন ছাড়িয়েছে 30 বিলিয়নের উপরে। তো সব কিছু মিলিয়ে কিভাবে দেখছেন এই রিজার্ভটা বাড়ার কারণে কি হতে পারে? আমরা স্বস্তিতে না অস্বস্তিতে আসলে? আমরা অ্যাজ এ ব্যবসায়ী আমার মনে হয় রিজার্ভের সাথে স্বস্তি অস্বস্তিতে কানেক্ট করা খুবই ডিফিকাল্ট। বাট ইকোনমিস্ট পারভেজ সাহেব ওইটা হয়তো বেটার বলতে পারবেন যে রিজার্ভের কি ইম্প্যাক্ট হয়। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে বিজনেস যখন কমেছে রিজার্ভ তো তখন বাড়বেই। আর বিজনেস কমার তো খুব একটা এক্সপ্লেনেশনে যেতে হয় না। বড় বড় অনেক গ্রুপ কিন্তু বন্ধ হয়ে গেছে, যারা ওই মানি লন্ডারিং করছে, যারা জেলখানায় আছে, বা যাদের বিরুদ্ধে কেস আছে, যারা আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ী ছিল, ওই রকম কিন্তু অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এটা বাস্তবতা। তো ওই ইন্ডাস্ট্রিগুলির তো কিছু রিকোয়ারমেন্ট ছিল। শুধু একটা বড় ইন্ডাস্ট্রি বন্ধ হলে যে শুধু ওই ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট বন্ধ হয় না, কারণ একটা বড় ইন্ডাস্ট্রিকে মিনিমাম 30-40-50টা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি সাপোর্ট দেয়, যেমন প্যাকিং ম্যাটেরিয়াল বা ট্রান্সপোর্টেশন, অনেক কিছু এর সাথে জড়িত থাকে। সুতরাং একটা ইন্ডাস্ট্রি যখন বন্ধ হয়, সাথে কিন্তু আরও SME সেক্টরের প্রায় 30-40-50টা ইন্ডাস্ট্রি নিয়ে বন্ধ হয়। তো তার মানে এটার নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু ভয়াবহ। আর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয় নাই। গ্রোথ তো দূরে থাকে, এখন যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছে। এটা নানান কারণ আছে। একটা কারণ গ্যাস ইলেকট্রিসিটির সাপ্লাই কোয়ালিটি ডিটোরেট করেছে, প্রাইস বেড়েছে, প্রাইস অনেক বেড়ে গেছে। কিন্তু গ্যাস ইলেকট্রিসিটি এটা তো আগেও সমস্যা ছিল। কিন্তু আগে যদি 10 টাকা ছিল, আমি এক্সাক্ট ফিগারগুলি বলছি না, এখন ওটা 15 টাকা হয়েছে। ইলেকট্রিসিটির দাম বেড়েছে, কোয়ালিটি খারাপ হয়েছে। গ্যাসের তো অবস্থা খুবই খারাপ। যারই কারণে এতগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, তাও গ্যাস দিতে পারে না। আর ইলেকট্রিসিটির কোয়ালিটিও কিন্তু আমাদের ওরকম ভালো অবস্থায় নেই। ব্যাংকিং সেক্টরে যেমন ব্যাংকগুলিকে স্ট্রিমলাইন করার জন্য ভালো ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু ওই প্রেশারটা আবার ব্যবসায়ীদের উপরে পড়ছে। কারণ ক্লাসিফিকেশনের রুলস, যেটা 9 মাসে একজন ক্লাসিফাইড হতো, এখন সে 6 মাসে ক্লাসিফাইড হচ্ছে। এই জন্য ক্লাসিফিকেশনটাও বেড়ে যাচ্ছে। আর ওয়ান্স ইউ আর ক্লাসিফাইড, আপনার ব্যবসা প্র্যাকটিক্যালি অলমোস্ট বন্ধ। একটা ইন্ডাস্ট্রি যদি কোনো কারণে কোনোখানে ক্লাসিফাইড হয়, ও কিন্তু নিজস্ব টাকা দিয়ে, ব্যাংক লোন না, নিজস্ব টাকা দিয়ে আমদানি করতে পারবে না কিছুই। তো যদি কিছু আমদানি না করতে পারে, ফ্যাক্টরি তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যেমন এটা আগে পারা যেত। এখন ব্যাংকিং সিস্টেমটাও এত, মানে ব্যাংকার্সরা এখন কিন্তু দে ওয়ার্ক অ্যাগেনস্ট বিজনেস হাউসেস। আগে ছিল যে ব্যাংকাররা বিজনেস হাউসের সাথে হাত মিলিয়ে কাজ করতো। এখন ব্যবসায়ীদেরও অনেক দোষ আছে, যে কারণে এটা হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকও অনেক কঠিন নিয়মকানুন করে দিয়েছে। তারপর আরেকটা ডাইরেক্ট ইম্প্যাক্ট তো আছে, 9-15% হয়ে যাওয়া। যে 9%-এ ধার করে নিয়েছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছে, ও এখন পট করে 15% দেওয়া, ও তোর মালের দাম পট করে এইভাবে বাড়াতে পারবে না। এছাড়া ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে। ইনফ্যাক্ট আপনি যদি ওভারঅল দেখেন একটা ব্যবসায়িক সিনারিওতে, সব কিছুই কিন্তু নেগেটিভ। বিকজ ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সপোর্টেশনের দাম বেড়ে গেছে, এখানেও দাম বেড়ে গেছে। তারপর ছুটি, এই যে ঈদের সময় 10 দিন ছুটি যে গেল, এটাও কিন্তু জীবন আমরা কোনো দিন শুনি না। এটা একদম অবাস্তব ছিল। 30 তারিখ থেকে মনে হয় ছুটি হয়েছে 10 দিনের, কিন্তু 25 তারিখের পরে কিন্তু আমরা কোনো ট্রাক পাই নাই, কারণ গরু ছাগল এগুলি গেছে। ওই টাইমে কিন্তু ট্রাক পাওয়া যায় না। তার মানে 25 তারিখ থেকে প্রায় 15 তারিখ পর্যন্ত আমার ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট একদম বন্ধ ছিল, ওই মাসটা, জুন এবং জুলাই। অ্যান্ড খোলার পরপরই আরেকটা আঘাত এসছে, যে কাস্টমস স্ট্রাইকে গেছে, এত লম্বা সময় এত ঝামেলা করেছে, এটার কিন্তু নজির নেই। এটার সাথে অ্যাড হয়েছে
আমি জাস্ট সবগুলি মনে হচ্ছে নেগেটিভ, অ্যান্ড ইট ইজ ট্রু। এটার সাথে অ্যাড হয়েছে আগে পোর্ট ড্যামারেজ, পোর্টে যে আমার কন্টেনার পড়ে আছে, আমি যে 25 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে আমি কন্টেনারটা আনতে পারি নাই, এটা তো আমার দোষ না, এটা সরকারের দোষ, বা দোষ না, সরকারের ডিসিশনের জন্য, কাস্টমসের প্রবলেমের জন্য। এই 15 দিন আগে আমাদের যে কন্টেনার ড্যামারেজ 40 ফিটে, যেটা $98 মনে হয়েছিল, এখন পার ডে জাস্ট ডাবল, অলমোস্ট $200। তো এক একটা কোম্পানি, এমনও কোম্পানি আছে যারা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট র ম্যাটেরিয়াল, ওদের 30, 40, 50টা, বেশ কয়েক কোটি টাকা করে অনেক ইন্ডাস্ট্রি লস করেছে। অ্যান্ড দেন এগেইন আপনি জুন মাসে মাত্র 15 দিন কাজ করেছেন, 15 দিনের মতোই কাজ হয়েছে, কিন্তু জুলাইয়ের 1 তারিখ তো আপনার পুরো মাসে বেতন দিতে হচ্ছে। এই যে সব বোঝা মিলে কিন্তু ব্যবসায়ীরা খুব একটা কম। যে আমরা এই যে নেগেটিভ বিষয়গুলো শুনছিলাম, এর মধ্যে হয়তো দুই একটা পজিটিভ বিষয় থাকতে পারে, এই বিষয়টা আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু ঘুরে আসতে চাই, আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, চেয়ারম্যান NBER। সৈয়দ আহসানুল আলম পারভেজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন পরিষ্কার। জি, আমরা রিজার্ভ নিয়ে কথা বলছিলাম, স্বস্তি না অস্বস্তি। শাহিদুল ইসলাম হেলাল আমাদেরকে কিছু বিষয়, নেগেটিভ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। আপনার কাছে জানতে চাইবো আপনার বিশ্লেষণটা কি হতে পারে, যে রিজার্ভের এখন কি অবস্থা বা কি মনে হচ্ছে আপনার? প্রথম কথা হচ্ছে, আপনার মাধ্যমে আপনাদের লক্ষ লক্ষ কোটি দর্শক শ্রোতাকে সালাম, শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে শুরু করছি। হেলাল ভাই নেগেটিভ বলছে, এটা ঠিক নয়। হেলাল ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে আজকের যেটা আলোচনা, যে ডলার স্বস্তি না অস্বস্তি, এই ডলারের সাথে কিন্তু জড়িত আমাদের ম্যাক্রো ইকোনমি। সো হেলাল ভাই আমাদের দেশের অভ্যন্তরীণ ইকোনমি যে বেহাল অবস্থা, ওটা সত্য কথা তুলে ধরেছেন, এবং এটা সামনের দিকে উনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ওনার বিষয়টা তুলে ধরেছেন, এবং এটা অর্থনৈতিক ছাত্র হিসেবে আমি বলতে চাই, দিস উইল গো ফ্রম ব্যাড টু ওয়ার্স উইদিন 2 months। এখন কাজের কথায় আসি, ডলারের কথায় আসি। সেটা হচ্ছে যে আমাদের এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই যে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি মন্দা চলছে, চাপ চলছে, উৎপাদন কম, বেচা বিক্রি কম, এইগুলো আছে। কিন্তু আমি গভর্নর সাহেবকে, আমাদের মনসুর ভাইকে ক্রেডিট দিতে চাই যে আজকে পর্যন্ত দেশে যদি আমি মনে করি যে কোন অঙ্গ ভালো চলছে, বাংলাদেশ ব্যাংক ইজ ট্রাইং টু ডু বেস্ট। মনসুর ভাই চেষ্টা করতেছেন, এবং এর মধ্যে ইন্টারন্যাশনালি যেটা আপনি তুলছেন, ইন্টারন্যাশনালি কিন্তু ডলার প্রাইস কারেক্টেড হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের কারেন্সিটা ডলারের সঙ্গে ফাইট করছে, কিন্তু এইটা একটা দিক। আর এখন আসেন বাংলাদেশে ডলারের দাম কমছে না বাড়ছে, সেটা আরেকটা দিক। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে ডলারের দাম কমছে এই ধরনের একটা রাও বাজারে কিন্তু এসছে। আগে আমরা শুনতাম ডলারের দাম বাড়ছে, 125-130 হবে কমছে, তখন দেখা গেল বাংলাদেশ ব্যাংক 1.5 টাকা বেশি দিয়ে ব্যাংক থেকে ডলার কিনলো। হাস্যকর কথা হচ্ছে, আমি যদিও মনসুর ভাইকে এটার জন্য ক্রেডিট দিচ্ছি, হাস্যকর কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নাই, আমাদের কোনো দরকারই নাই, কাজই নাই ডলারের প্রাইসকে কারেক্ট করা, স্টেবিলাইজ করা। কারণ কি? কারণ হচ্ছে ডলারের প্রাইস যদি আপনার কমতে থাকে, তাহলে মানে হচ্ছে আমরা যে পরিমাণ টাকা দিয়ে, যে পরিমাণ ডলার, যে পরিমাণ নিত্য পণ্য পেতাম, এখন আমরা সেই টাকা দিয়ে অধিক নিত্য পণ্য পাবো, আমাদের বাজারে জিনিসপত্রের দাম কমবে। তাই ডলারের দাম কমতে থাকলে আমাদের তালিয়া বাজানো উচিত। আমরা আপনাকে আবার থামাতে হচ্ছে, আমাদের বিরতির একটা সময় হয়েছে। আমরা এই ডলার নিয়ে আরো বিষয়ে জানতে চাইবো, যে ডলারের দাম কেন কমছে, বা বাড়লে কি হবে, বা কমলেই বা কি হবে, এটা নিয়ে আমরা আরো কথা বলবো। ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, চেয়ারম্যান NBER। শাহিদুল ইসলাম হেলাল, যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন, আপনি বেশ কিছু নেগেটিভ বিষয় নিয়ে বলছিলেন আপনার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। পজিটিভ বিষয় তো আমরা দেখতে পাচ্ছি যে আগে যেমন আমরা শুনতাম চাঁদাবাজি এবং পরিবহন সেক্টরে কিছু দুর্নীতি, এগুলো তো একটু হলেও কমে এসছে নাকি? এটা বলা খুবই মুশকিল। তো পারভেজ ভাইয়ের সাথে একটা জিনিসের সব ব্যবসায়ী একমত হবে, যে ব্যাংকিং সেক্টরটাকে অনেক স্ট্রিমলাইন করেছে। যদিও ব্যাংকে আমাদের এখন ফান্ড পাওয়া বা এলসি খোলা এখনও কিন্তু প্রবলেম আছে। তো আপনি যেটা বললেন যে
আমাদের সন্ত্রাসী বা এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে একটা চাঁদাবাজির একটা বিষয় ছিল, ওটা এখন বেড়েছে। ইনফ্যাক্ট একটা সময় ছিল আমরা মানে অনিশ্চয়তায় থাকতাম, এখন কিন্তু আতঙ্কে থাকি। কারণ আগে যেটা হতো, একদম বাস্তবতা বলি, আমি আমার বন্ধু বান্ধব, আমার ফ্যাক্টরি বলছি না, আমার বন্ধু বান্ধবের ফ্যাক্টরি বলছি, যদি কোনো মাস্তান টাস্তান আসতো, কেউ আসতো পলিটিক্যাল, কেউ আসতো, আমরা পলিটিক্যাল আরেকটা লিডারকে ধরতাম, পুলিশকে বলতাম, হেল্প পেতাম, র্যাবকে বলতাম, হেল্প পেতাম, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছিল, হেল্প পেতাম। আর একদম না পারলে হয়তো আমার একটা বন্ধু আছে এমপি, ওনাকে বলতাম যে এটাকে সলভ করে দাও। কিন্তু এখন তো নো ওয়ান ইজ দেয়ার টু হেল্প। এখন যেটা হচ্ছে যে আমি দুটো এলাকায় আমার ফ্যাক্টরি আছে, দুই এলাকাতে, একটা এলাকায় স্পেশালি একজন বা দুজন ফ্যাক্টরির ভেতরে ঢুকছে, ওরা কোনো পলিটিক্যাল ব্যানারে, আমি ওইটাও বলবো না, ওদের ব্যবসায়ী মাস্তানি করা, সাথে বাইরে মোটর সাইকেল নিয়ে হয়তো 20-30 জন দাঁড়িয়ে আছে। তো আমি অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি কি বলবো, ওরা আসছে, ওরা বলে যে আমাদেরকে ব্যবসা দেন, আমরা, আপনি মাল কিনছেন আমরা কিনে দেব, আপনি কেন বাইরে ব্যবসা করবেন? তো ওকে না বলে ওর সাথে যদি ঝগড়া করতে চাই, ওই যে মোটর সাইকেলে যে দাঁড়ানো, ওরা কি বোম মারবে, না ফ্যাক্টরিটাকে পুরাবে, না ভাঙবে, এটা তো জানি না। এই আতঙ্কটা কিন্তু রয়ে গেছে, কারণ পুলিশকে আমরা নিষ্ক্রিয় দেখছি। তো এই থ্রেটটা কিন্তু আছে। আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা রাস্তাঘাটে যত খারাপ, এর চাইতে অনেক বেশি খারাপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি যাদেরকে চিনি সবাই কিন্তু আতঙ্কে আছে যে কখন কি হবে। ইভেন ইনসাইডও অনেকে ইন্ধন যুগিয়ে এখন এই সুযোগগুলি নিচ্ছে। আসলে অনেক, মানে এখন লোকজন আরো বেড়ে গেছে, এটা এখন ছোঁয়াছুঁয়ি রোগ হয়ে গেছে। আসলে আমরা ভার্চুয়ালি যুক্ত হতে চাই অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? পরিষ্কার। আচ্ছা, অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, আপনি ডলারের বিষয়ে বলছিলেন যে ডলারের দাম স্টেবল রাখার জন্য বা বেড়ে গেলে বা কমে গেলে কি বিষয় নিয়ে কথা বলতেন। এখন আসলে কি পরিস্থিতি, কি দেখছেন আপনি? ডলার কি আরো কমবে না আরো বাড়বে, না কি হবে? সম্মানিত উপস্থাপক, আপনাকে, আপনার মাধ্যমেই আমি কিছু ফ্যাক্টস এন্ড ফিগারে চলে আসতে চাই, যেহেতু আমাদের সময় কমে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই যে ডলারের যে আমাদের যে রিজার্ভ এবং এটা স্বস্তি না অস্বস্তি, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনুযায়ী এটা প্লাস মাইনাস 30 বিলিয়ন, আইএমএফ অনুযায়ী এটা 25 বিলিয়ন। তো এখানে আইএমএফ সেই 5 বিলিয়ন ডলারের কথা স্বীকার করে না, যেটা আমরা শেখ হাসিনার আমল থেকে এখানে সেখানে ইনভেস্ট করে রেখেছিলাম। তাদের বক্তব্য হচ্ছে এটা ডলার ফর্মে নেই, তাই এটা আমরা এখানে কাউন্ট করবো না। তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের সেই রিজার্ভ এখন 25 বিলিয়ন প্লাস মাইনাস। নাও যতটা উজ্জ্বল ভাবে আপনারা জিনিসটা দেখাচ্ছেন, হেলাল ভাই সাহস করে না বললো আমি বলবো, সেটা হচ্ছে 25 বিলিয়ন ডলার রিজার্ভ যথেষ্ট নয়, মানে খুশি হয়ে ডকমক করার মতো কিছু নয়। কারণ আপনারা জানেন যে আমরা মাত্র আকো পেমেন্ট করেছি। সেই আকো পেমেন্ট করার পরে আপনার বাংলাদেশ ব্যাংক 1.5 টাকা বেশি দিয়ে 4.86 মিলিয়ন ডলার কিনেছে। এখন আমার প্রশ্ন হল, ডলারের দাম যদি কমবে, আমরা যারা অল্প পড়াশোনা করেছি, ডলারের দাম যদি কমবে, তাহলে বাংলাদেশ ব্যাংকে 2.5 টাকা বেশি দামে ডলার কেনা একটা বুদ্ধিমানের কাজ, নাকি চুপ করে বসে থাকা উচিত যে ডলারের দাম ওই 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা কমে যাক, তখন আমরা রিজার্ভ বাড়াবো? তাহলে আমি এটার সাথে একমত নই যে আমাদের ডলারের ফ্লো সবসময় পজিটিভ। আমাদের ডলারের ফ্লো পজিটিভ বলেই তো ডক্টর ইউনূস পারছেন ডেট সার্ভিসিং করতে, ঋণ শোধ করতে। কিন্তু আমরা সেফ জায়গায় নেই, কারণ আমরা যে এলএনজি কিনছি, যেসব কোম্পানি, আমি ওদের নাম নিচ্ছি না, মার্কিনী কোম্পানি, ওরা আমাদের অনেক টাকা পাবে, আমরা পেমেন্ট করি নাই। আমরা এইভাবে ব্যাট, ইউনিলিভার, এদের ইনকামকে আমরা ট্রান্সফার করতে দিই। অর্থাৎ আগামী দিনে যদি ব্যবসা বাণিজ্য শরীর ভালো হয়, সুস্থ হয়, আমাদের যদি আমদানি বাড়াই, আমরা যদি উৎপাদন মেশিনারি আনি, এই জিনিসগুলো মাথায় রাখলে, এবং আমরা যদি আমেরিকান দুটো কোম্পানি আমাদেরকে যারা এনার্জি সাপ্লাই করছে, তো ওদের টাকাটা হিসাবে আনি, আমাদের ডলার রিজার্ভ খুব একটা স্বস্তির জায়গায় নেই। কে এই কথাটা বললো যে স্বস্তি নাকি অস্বস্তি? তো কারণ আপনি তো এখানে আমাদের পাওনাদারদের কথা আসতেছেন না। একটা আকু পেমেন্ট, which is very small part
অফ আওয়ার অব্লিগেশনস। আমরা মার্কেটিং কোম্পানিদেরকে অ্যারেঞ্জের জন্য দিতে হবে, আমরা বিভিন্ন সরি ডক্টর ইউনূসের যে প্রতিশ্রুতি আছে আমাদের সেনাবাহিনীর, আমাদের বিমান বাহিনীর, আমাদের শক্তি বৃদ্ধি করতে আমাদের যে ডিফেন্স পারচেজ আছে, সেই ডিফেন্স পারচেজের জন্য কেমন ডলার লাগবে এটা তো হিসাবের খাতায় দেখাচ্ছে না। সো অর্থনৈতিক ছাত্র হিসাবে আমি ধারণা করি যে এমন কোনো কথা আপনাদের মাধ্যমে আজকে বলবো না যাতে আমার সিনিয়র ভাই মনসুর ভাই যে সুন্দর করে বাংলাদেশ ব্যাংকটা চালাচ্ছে এবং ডলার চালাচ্ছে, আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমাদের নেভিটেন্স যোদ্ধাদেরকে বলতে চাই, আপনারা আরো বেশি করে ডলার পাঠান, কারণ বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য আমাদের ডিফেন্স পারচেসেস আছে, আমাদের এলএনজি কেনার টাকা বাকি আছে, আমাদের অন্য ঋণ আছে যেগুলো আমাদেরকে আস্তে আস্তে পে করতে হবে। আমাদের ডক্টর ইউনূস প্লেন কিনছেন, যেখান থেকে কিনা ওগুলো টাকা লাগবে। সো এই সমস্ত পারচেজের কথা চিন্তা করলে আমাদের যথেষ্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নাই, অর্থাৎ আমি 25 বিলিয়ন কে যথেষ্ট মনে করি না। তো সো কমও নাই, আমি আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছি না। তো সো স্বস্তি অস্বস্তির কথা যদি আসে, আমরা এখন নর্মাল জায়গায় আছি, আমাদের স্বস্তিরও কোনো কারণ নাই, অস্বস্তিরও কোনো। যে স্বস্তি না অস্বস্তি, এই দোলাচল থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে জানতে চাইব। একটা তো আমাদের ইনিশিয়াল থ্রেট যেটা আছে এই স্টেজে, যে আমেরিকান যে থ্রেটটা, এটা কিন্তু শুধু আমেরিকার জন্যই আমাদের ক্ষতি হবে তা না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের বিজনেসের ক্ষতি হবে। কারণ যারা আমেরিকাতে ব্যবসা করতো ওরা অন্য মার্কেটে যাবে, আমরা সেলফ কম্পিটিশনে বিপদে পড়ে যাই। এই থ্রেটটাকে যদি কাটিয়ে উঠতে পারি, এটা একটা বিরাট জিনিস। তবে আমি পার্সোনালি মনে করি, আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজে থাকতে আমরা কিন্তু জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি, একটা ক্যাম্পেইন করতাম যে আমার পণ্য আমার দেশ। আমরা জনগণকে প্রমোট করতে চাচ্ছি, ভাই তোমরা আমাদের জিনিস কিনো। আমদানি এত কষ্ট করে আমরা ডলার ইনকাম করি আর এত ইজিলি অনেক জিনিস আনি যেই জিনিসটা আমার দেশে পাওয়া যায় এবং ইকুয়ালি গুড। এখন কিন্তু আমাদের, আপনি যদি সকালে ঘুম থেকে উঠে বাজারে যান নিয়ত করে আপনার পকেটে যা টাকা আছে আপনি বাংলাদেশি জিনিস দিয়ে কিনবেন, আপনার দৈনন্দিন জীবনের যত চাহিদা আছে সব কিন্তু দেশীয় পণ্য দিয়ে মেটাতে সম্ভব। এখন কিন্তু আমাদের যে ইমেজ ক্রাইসিস, ওটাকে ভাঙার এখন সময় এসছে। কারণ এখনও ওল্ড টাউনে এমনও সাপ্লায়ার আছে যারা বাংলাদেশি মাল বানায় বেটার দেন চাইনিজ প্রোডাক্ট, লেখে মেড ইন চায়না, কারণ মেড ইন বাংলাদেশ লিখলে মালটা বেচবে না। এখানে কিন্তু আপনাদের বিরাট একটা, এটা কিন্তু হিডেন একটা স্ট্রেংথ। এটা যদি করতে পারি কিন্তু আমরা সবাই যদি প্রমোট করা উচিত। হ্যাঁ, অতি কিন্তু আমার ইকোনমি এমনি ঘুরবে। সাচ এ বিগ মার্কেট, যেটা পারভেজ ভাই বলবে, আমার দেশের মার্কেট তো বিরাট বড়, এত আমদানি করছে, আমদানিটাকে কিভাবে কমানো যায় এই চিন্তাটা আমাদের করা দরকার। আরেকটা তো ল অ্যান্ড অর্ডারটা, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এদের সাহায্য যেন আমরা যারা ব্যবসায়ী করি, যারা ইন্ডাস্ট্রি চালায়, ওদের সাহায্যটা যেন পাই, আমাদের একটা নিঃশ্বাস ফেলার জন্য জায়গা থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ, এটা থেকে উত্তরণের উপায়টা কি, আপনি কি বলে মনে করেন? দেখেন, প্রথম কথা হচ্ছে এটা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংকের যা করা দরকার তারা তা করছে। ম্যাজিকের মাধ্যমে আপনি কিছু করতে পারবেন না। হেলাল ভাই যে কথাটা একটা বলেছে যে আমাদের বাণিজ্য উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেই আমাদের ট্যারিফ 35% থ্রেট, এটার জন্য ওখানে গিয়ে জ্যাম করে হয়রান হয়ে গেছে। এবং ডক্টর ইউনূস যখন ডোনাল্ড ট্রাম্পকে এই ব্যাপারে চিঠি লিখেছে, এটা ব্যাকফায়ার করেছে। আমি সাহস করে বলছি, এখন আমেরিকানসরা বলে 35% তো ট্যাক্স দিবা, আরো 20% ভ্যালু এডিশন করতে হবে আমেরিকাতে। জিনিসটা অনেকটা এরকম, হেলাল ভাই বুঝাই বলতে পারবে যে শার্ট তো পুরো বানাইছো, এখন আমাদের কাছে পাঠাতে গেলে বোতাম লাগাতে হবে কিন্তু আমেরিকাতে। তো সো দ্যাট ইজ কল্ড ভ্যালু এডিশন। এটা আমাদের গলার উপর একটা ফাঁস আসছে, আমাদের এটা থেকে বের হতে হবে। আমাদের ডলারের ইনফ্লো হুন্ডির মাধ্যমে ছাড়া আমাদের আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যে এগুলো তো সব পুরোনো গল্প, যে ব্যাংকগুলো যথেষ্ট পরিমাণে সম্মান দিচ্ছে কিনা রেমিটেন্স যোদ্ধাদেরকে, যেন তারা উদ্বুদ্ধ হয় হুন্ডির মাধ্যমে না হয়ে আসতে। এগুলো বড় কথা না। আমার জন্য আজকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি ডক্টর ইউনূসকে সতর্ক করতে চাই যে স্যার, আপনি আমাদের সবার অনেক সিনিয়র, কিন্তু আমি তো আপনার যোগ্য ছাত্র। তো সেই জন্য বলতেছে, আপনার জন্য 2 মাস পরে কিন্তু খুব ডেঞ্জারাস সিচুয়েশন আছে। সেটা গার্মেন্টস এর জন্য, সেটা আমাদের রেমিটেন্স ফ্লো ঠিক থাকবে কিনা,
ওয়ার্ল্ড মার্কেটে ডলারের দাম কালেকশন হচ্ছে, তাই আমরা স্বস্তির জায়গায় নাই। আমাদের জন্য 25 এখন ওই টাকাতে চলে আসি, 3 মাসের যদি রিজার্ভ থাকে আমরা সাধারণত বলি যে অস্বস্তির জায়গায় আছি, কষ্টে আছি, রিস্কে আছি। 6 মাসের বেশি থাকলে আমরা বলি যে উই আর কমফোর্টেবল। কিন্তু এখন আমরা সেই কমফোর্টেবল জায়গায় নেই। আমাদের হাতে 6 মাসের নিত্যপণ্য, 6 মাসের ঋণ শোধ, আকু পেমেন্ট, 6 মাসের প্লেন কিনা, ট্যাঙ্ক কিনা, অস্ত্র কিনা, 6 মাসের LNG টাকা, সব যদি জনগণকে আমরা জানাই তাহলে দেখা যাবে যে আমরা দারুণ অস্বস্তিতে আছি। এবং ইউনূস স্যারকে ইউনূস ম্যাজিক দেখাতে হবে এটা থেকে জাতিকে বের করার জন্য। ধন্যবাদ। জি, আরেকটা বিষয় ছোট করে অ্যাড করতে চাই। আপনি যে বললেন যে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, এখন যেহেতু ডলারের দাম কমছে, তো রেমিটেন্সের প্রভাব তো এখন কমবে, এটাই তো স্বাভাবিক নাকি? দেখেন, আমি আপনার সঙ্গে যেটা ডিনাই করলাম যুক্তি দেখাবো, ডলারের দাম একেবারেই কমছে না। এটা একটা রাও, কে করেছে আমি বলবো না, এটা একটা রাও বাজারে। দেখবেন যে আপনি যতগুলো মিডিয়া এই ব্যাপারে কথা বলছেন, দেখবেন ওদের ফার্স্ট লাইন এন্ড লাস্ট লাইন সেম। তার মানে এটা একটা লিখিত জিনিস। ডলারের দাম মোটেও কমতেছে না, সেটা কারণ হচ্ছে ডলারের দাম যদি কমবে তাহলে আমাদের মনসুর ভাই, আমাদের গভর্নর 1 টাকা বেশি দিয়ে ডলার কিনছে কেন? উনি তো চিন্তা করবে যে আমি তো গভর্নর, 1 মাস পর তো ডলারের দাম 3 টাকা কমবে, এখন তো 1.5 টাকা কমতেছে, কমে গেছে। তো তাহলে এটা কি গভর্নরের জন্য বুদ্ধিমানের কাজ যে ডলারের দাম কমছে, এর মধ্যে উনি বাড়িয়ে কিনছে? হ্যাঁ, আমি 1.5 টাকা বাড়াই কিনতেছি, যে ভবিষ্যতে সেটা আমি আর 1.5 টাকা কমে পাবো, 3 টাকা কমে পাবো। ডলারের দাম কমছে না, কিন্তু আমাদের এখানে ডলারের ফ্লোটা সামহাউ ঠিক ছিল। আমাদের চাহিদা আমরা পে করতে দিই নাই, আমরা অস্ত্রের টাকা এখনো পেমেন্ট করি নাই, আমরা LNG টাকা পেমেন্ট করি নাই, মার্কিনীদেরকে তাদের টাকা পেমেন্ট করি নাই, আমরা সেকুলার ক্ষেত্রে হেলাল ভাইরা ভালো করে টাকা পয়সা পাচ্ছে না। আমরা তার মানে আমাদের পেমেন্ট প্রমিস গুলো বাস্তবায়ন করতে গেলেই চাপটা সৃষ্টি হবে। এখন পর্যন্ত আমরা স্বস্তিতে আছি, এই কথা অস্বীকার করা ঠিক হবে না। কিন্তু আরো 3 মাস পরে আমাদের পেমেন্ট প্রমিস গুলো টু অল দি যারা পাওনাদার, তখন আমাদের একটু গলায় ফাঁস করবে। স্যারকে এর আগে থেকেই তৎপর হতে হবে। আমি প্রফেসর ইউনূস স্যারের কথা বলছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, একজন শাহেদুল ইসলাম হেলাল এবং অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। এবং আপনার কাছে আমি লাস্ট সময় একেবারে শেষ জানতে চাইব যে আমরা তো এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনলাম, যে আপনার রেমিটেন্সের বিষয় শুনলাম, ডলারের বিষয় শুনলাম, তো এখন অন্তর্বর্তী সরকারের কাছে আপনি কি আশা করেন? একটু ব্যবসায়িক বান্ধব ডিসিশনগুলি নেওয়া। বাজেটে কিন্তু আমরা ওই আমাদের প্রত্যাশিত পাই নাই। আর একটা চ্যালেঞ্জে ওনারা যে LDC গ্র্যাজুয়েশনে যাচ্ছে, সেই জন্য ব্যবসায়ীদের থেকে কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছে দেওয়ার বদলে। আমরা কিন্তু বাজেটে কিছু পাই নাই, দিতে হয়েছে। ট্যাক্স ব্র্যাকেট বলেন, যাই বলেন, সাবসিডি বলেন, সাবসিডি কমে যাচ্ছে যারা রপ্তানি করছে। তো এখানে আমার মনে হয় দেশীয় শিল্পকে উৎসাহিত করার জন্য এই সরকার যা করা দরকার। এইদিকে কিন্তু আমার মনে হয় না ওই মনোযোগ আছে সরকারের। আচ্ছা, ব্যবসায়ী বান্ধব বাজেট চান আপনারা? শিল্প বান্ধব বাজেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষের পর্যায়ে শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।